মমতা ব্যানার্জি যে আসলে দুর্গা ছিল না, আসলে যে গরিবের মসিহা ছিল না, আজকে বাংলার গরিব জনগণ সেটা স্পষ্ট করে বুঝে গিয়েছে। তাই পাড়ায় পাড়ায় নতুন করে তৃণমূলের ঝান্ডা ছেড়ে ডিওয়াইএফ এর ঝান্ডা ধরতে শুরু করেছে, লাল ঝান্ডা ধরতে শুরু করেছে। এই জায়গা হবে লড়াইয়ের সূচনা। আপনারা যারা এলাকায় সাধারণ মানুষ আছেন, হতে পারে আপনার পালাতে ওরা নির্যাতন করেছে, হতে পারে আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, হতে পারে আপনার ছেলের মুখের গ্রাস কেড়ে নিয়েছে, হতে পারে আপনার কাজের থেকে ওরা ছাঁটাই করেছে। আপনারা যারা আমাদের সক্রিয় সাথী আছেন, একটা কথা আপনাদের বলবো, এই লড়াই হচ্ছে বাংলার প্রতিটা জনগণের লড়াই। ইতিহাস সাক্ষী সূর্য পশ্চিম দিকে অস্ত তো গিয়েছে, আবার পূর্ব দিক লাল হতে শুরু করেছে। জাগুন, ভয় নেই, আবার নতুন করে লড়াই আপনাদের করতে হবে। এই তৃণমূল আপনাদেরকে ঠেকাতে পারবে না। যে ইনসাফ যাত্রা মীনাক্ষী মুখার্জির আগুন জ্বালিয়ে দিয়েছে বাংলার যৌবনের হৃদয়ে, তারা এখন শুধু ইনসাফের অপেক্ষায়। আমরা বলছি সময়ের অপেক্ষায়। আজ হোক আর কাল এই বাংলার মাটি থেকে তৃণমূল নামক ভয়ঙ্কর জগদ্দল পাথরকে আমরাই পারি, আমরা উৎখাত করবই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের শুধু বলবো, নিজের মনের মধ্যে শক্তি সঞ্চয় করুন, জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখুন। যে বামফ্রন্টকে এলাকার মানুষ বাদ দিয়েছিল, যে বামপন্থীকে তারা সরিয়ে দিয়েছিল 11 সালে, সেই বামপন্থী সরকার তারা যখন সরকারের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন, তখন ছিল বাংলার মানুষের খিদের তীব্র যন্ত্রণা। উর্বর জমি ছিল জমিদারের দখলে। আমার বাংলার সরকার, তখনকার সরকার, মানুষের গরিবের খিদের যন্ত্রণা মেটানোর জন্য তারা বর্গাপাট্টার আইন করেছিল। কাদের কাছে গিয়েছে সেই জমি? জমি গিয়েছিল বাংলার গরিব মেহনতি মানুষের কাছে। নিজের রক্ত ঘাম জল করে সেই জমিতে ফসল ফলিয়ে নিজের সন্তানের পেটের ক্ষুধার জ্বালা নিবৃত্তি করতে পেরেছিল। এটা ছিল ইতিহাস। আর গত কয়েকদিন আগে আরও একটা ঘটনা আপনাদের সঙ্গে বলি, আমার জীবনের অভিজ্ঞতা। আজকে এখানে এসেছি, এরকম বহু জায়গায় তো আমাদের যেতে হয়। সকালবেলা যাচ্ছি একটা জায়গায়, প্রেশারের ওষুধ খেতে হবে। আমি একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে গেলাম, কচুরি খাবো, কচুরি খেয়ে প্রেশারের ওষুধ খাবো। কচুরি আমাকে দেয়া হয়েছে, আমি কচুরি খেতে শুরু করেছি। আর সেই সময় আমার এই রাজ্যের একজন সহনাগরিক, একজন ভ্যানওয়ালা জোয়ান মরদ, সে ভ্যান টানতে টানতে সেই দোকানের সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে সে দোকানদারকে সে ঘাম মুছতে মুছতে সে বলল, আমাকে 3টে কচুরি দাও, 3টে কচুরি। এখন দোকানদার দেখলো ওই ভ্যানওয়ালার পরনে একটা সাদা গেঞ্জি, আর তার বুকের কাছে একজন মমতা ব্যানার্জির হাসি হাসি মুখ করা ছবি। কেন জানি ওই দোকানদার মমতা ব্যানার্জির ছবিটা দেখে রেগে গেলেন। তিনি তখন ওই ভ্যানওয়ালাকে বললেন, তুমি কি জানো কচুরি এখন 15 টাকা দাম হয়েছে? তখন কথা শুনে গরিব ভ্যানওয়ালা আকাশ থেকে পড়ল, বলে কয়েকটা দিন আগেই তো ছিল 10 টাকা, তোমরা আবার 15 টাকা করে দিলে। তখন ওই দোকানদার ওই ভ্যানওয়ালাকে দেখে আঙুল দিয়ে মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলে বলছে, তোমরা যে সরকারটাকে প্রতিষ্ঠা করেছো বাঁচার জন্য, ওই সরকার যে আটা দিয়ে আমরা কচুরিটা তৈরি করি, সেই আটার দাম 22 টাকা থেকে 45 টাকা করে দিয়েছে। ওই সরকার যে তেলে আমরা কচুরিটা ভাজি, সেই রিফাইন তেল 75 টাকা দিয়ে 150 টাকা বাড়িয়ে দিয়েছে। আর ওই সরকার আর কেন্দ্রের সরকার মিলে 400 টাকায় যে গ্যাসের সিলিন্ডারটা আমরা পেতাম, সেই গ্যাসের সিলিন্ডারটার দাম বাড়িয়ে 1200 টাকা করে দিয়েছে। এখন তুমি বলো, আমরা কচুরির দাম না বাড়িয়ে আমরা করব কি? এখন তো 15 টাকায় পাচ্ছ, পরে গিয়ে প্রস্তুত থাকো 20 টাকা দাম দিয়ে তোমাকে 3টে কচুরি খেতে হবে। একজন ভ্যানওয়ালা, তার শরীরে কতটা খিদের যন্ত্রণা, সে তখন বলল, গাঁটি খুলে 10 টাকার একটা মনিল নোট বার করে ওই দোকানদারের হাতে আগে দিয়ে বলল যে আমাকে 2টো কচুরি দাও। আমার টেবিলের উল্টো দিকে আমার চোখের সামনে বসে একজন গরিব ভ্যানওয়ালা ওই 2টো কচুরি আস্তে আস্তে খেয়ে, এক জগ জল ঢক ঢক করে খেয়ে আমার চোখের সামনে দিয়ে আবার খাম মুছতে মুছতে বেরিয়ে গেল। আর চোখের সামনে আমি দেখলাম
মমতা ব্যানার্জির উপরে যে গরিব মানুষগুলো ভরসা করে উন্নত ভবিষ্যতের জন্য তারা ওকে সমর্থন করেছিল, তাদের কি করুণ পরিস্থিতি। ইতিহাসের ফ্ল্যাশব্যাক মনের মধ্যে উদয় হলো, গরিবের খিদের যন্ত্রণার কথা পড়েছে। আজকের দিনে নিজের চোখে দেখলাম একজন তৃণমূল করা গরিব ভ্যানওয়ালা, মমতা ব্যানার্জির প্রচারক একজন ভ্যানওয়ালা, তার পেটের খাবারটুকু সে জোগাড় করতে পারলো না। আধ পেটা রেখে খিদের যন্ত্রণা রেখে আমার চোখের সামনে দিয়ে চলে গেল। সেই দিন আমি নিজের কাছে আবার শপথ গ্রহণ করলাম যে প্রত্যেকটা মিনিট আমাদেরকে কাজ করতে হবে, ছুটে যেতে হবে। ওই যে সমস্ত হাড় হাবাতে গরিব পাফাটা গরিব মানুষ, তাদের কাছে যারা আমাদেরকে ভুল বুঝে চলে গেছে, ওদেরকে সংগঠিত করতে হবে, বলতে হবে ওদের প্রকৃত শত্রু হচ্ছে মমতা ব্যানার্জি। ওদেরকে সেই সংগঠিত করার কাজ আমি সেই দিন আবার নতুন করে শপথ নিয়েছি। আপনাদেরকেও বলছি, এলাকায় যত গরিব মানুষ আছে, মেহনতি মানুষ আছে, ভুল বুঝে আমাদের থেকে দূরে সরে গেছে, তারা কেউ আপনাদের শত্রু নয়, আমাদের শত্রু নয়। শুধু তাদেরকে প্রকৃত শত্রুটাকে চেনাতে হবে। এক বিন্দু সময় নষ্ট নয়। আগামীর লোকসভার নির্বাচন আছে, সেখানেও লড়াই শেষ হয়ে যাবে না। বিগত দিনে যারা আমাদের কথা শুনছেন, সাধারণ মানুষ, সে সিভিক ভলেন্টিয়ার হোক আর চাওয়ালা হোক, আমি সকলের কাছে বলছি, ইতিহাস কখনো থেমে থাকে না। ভোট ওরা লুট করেছে, ওরা নির্বাচনে জিতে গিয়েছে, ওরা চাকরি চুরি করেছে, কয়লা চুরি করেছে, গরু চুরি করেছে, এলাকার মানুষের ঘর চুরি করেছে। এখানেই শেষ হয়ে যায়নি, রাজ্যটা থেমে যাবে না। আমরা বলছি এখান থেকেই ডিওএফআই নতুন আগুন তৈরি করবে, সেই আগুন জ্বালানোর কাজ আপনাদের করতে হবে। বাংলার মানুষের মুখের খাবার যারা কেড়ে নেয়, আমরা তাদেরকে শান্তিতে ঘুমোতে দেব না, ঘুমোতে দেব না। এটাই আমাদের কমিটমেন্ট। আপনাদের বুঝতে হবে আপনারা কোন দিকে থাকবেন, আপনাদের কোন দিকে থাকবেন, আপনাদের দায়িত্ব ঠিক করে নিতে হবে। সৌভিক বলছিল কলকাতার মাটিতে দলমত নির্বিশেষে হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী, তারা 1000 দিনেরও বেশি বসে আছে। লজ্জা করে না? একটা বাংলা যে কারা পৃথিবী, যেখানে সেই বাংলার গর্বের জায়গা, বিভিন্ন কারণে বামপন্থীদের সময়ে যাদের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন প্রজেক্ট, তাদের যে ক্রয় ক্ষমতা বৃদ্ধি থেকে বিভিন্ন কাজের মধ্য দিয়ে পৃথিবীর মধ্যে একটা উজ্জ্বল জায়গা, সেই জায়গায়, সেই মাটিতে 34 বছর পরে এসে একটা নতুন সরকার, যে সরকার 2 লক্ষ বেকারের চাকরির কথা বলেছিল, সেই চাকরির বাদে তাদেরকে 1000 দিনের বেশি বসে থাকতে হয়েছে। লজ্জা করে না? আমি লজ্জাটাই মমতা ব্যানার্জির কথা বলছি না, আমাদের এলাকার যারা সাধারণ মানুষ শুনছেন, গরিব মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, আমি তাদের কাছে বলছি, আমাদের লজ্জা করে না? আরে চোরেরা তো চুরি করবে, এটাই তো স্বাভাবিক। আর আমরা কি করে নিশ্চুপভাবে বসে থাকি? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমদহে। তাহলে চোরেরা যদি চুরি করে নির্লিপ্ত থাকতে পারে, আমরা যদি চুপচাপ বসে থাকি, সাধারণ মানুষ যদি চুপচাপ বসে থাকে, তাহলে এই অপবাদ, এই ত্রুটি, এইটা কি আমাদের দায় নিতে হবে না? নিশ্চিতভাবে নিতে হবে।